হ্যালো স্টুডেন্ট, স্মার্ট কেমিস্ট্রিতে সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তো আমি তন্ময় স্যার তোমাদেরকে কথা দিয়েছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচারের উপর, অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 1 এর পরমাণু গঠন স্ট্রাকচারের উপর কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো। কোশ্চেন কতগুলো? এমসিকিউ 100 এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং সেটা বলেছিলাম চারটে পার্টে আমরা সম্পন্ন করব। ঠিক আছে, চারটে পার্টের মধ্যে আজকে হচ্ছে পার্ট 3। এই পার্ট 3 তে আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 51 থেকে কোশ্চেন নাম্বার 75 পর্যন্ত সলভ করাবো। এইখানে যে 25টা কোশ্চেন আছে বা এই টোটাল যে 100টার সিরিজ কমপ্লিট করতে চলেছি আমরা, এই সিরিজে দেখবে তোমরা প্রচুর কোশ্চেন আছে যা কিনা নিট জেইতে বহুবার কোশ্চেনগুলো ওই হুবহু একই কোশ্চেন বা কোশ্চেনগুলো রিপিটেডলি একটু ডাটা চেঞ্জ করে দিয়ে ওই একই কনসেপ্টের উপরে কোশ্চেনগুলো এসেছে। এবং বোর্ডে তো তোমরা প্রায় এই 100টা কোশ্চেনের মধ্যে এমন অনেক কোশ্চেন পাবে যেগুলো মাল্টিপল টাইম কি হয়েছে, রিপিট হয়েছে কোশ্চেনটা। অর্থাৎ এই 100টা যদি ইম্পর্টেন্ট কোশ্চেনের তোমরা সিরিজটা প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে আমি মনে করি যে অ্যাটমিক স্ট্রাকচারে আর তোমাদের কোনো প্রবলেম থাকা উচিত নয়। তবে তোমাদেরকে আমি সবসময় বলে এসেছি যে আমি যখন আমার স্ক্রিনে যখন কোশ্চেনটা আসবে, তোমরা ইউটিউবে ভিডিওটাকে পজ করবে, পজ করে কোশ্চেনটা প্র্যাকটিস করার চেষ্টা করবে, না পারলে সলিউশন দেখবে। ঠিক আছে, এই হচ্ছে যে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট যে কোশ্চেনটা আগে নিজে প্র্যাকটিস করবে, তারপরে সলিউশন দেখবে। চলো তাহলে এখন দেখো, এখন আমরা পার্ট 3 তে প্রথম যে কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 51 আমরা সলভ করব। দেখো কোশ্চেন নাম্বার 51 কি বলছে? কোশ্চেন নাম্বার 51 বলছে জি অরবিটালের অস্তিত্বের জন্য এন এর সর্বনিম্ন মান কত হতে হবে। আচ্ছা, জি অরবিটালের কি অস্তিত্ব আছে? না, আমাদের জি অরবিটাল আমরা পড়াশুনো করি না। আমরা কত করি? এস, পি, ডি এন্ড এফ। আচ্ছা বলো তো, এস অরবিটাল কোনখান থেকে শুরু হয়? 1s। পি অরবিটাল কিন্তু 1 থেকে শুরু হয়নি, তাহলে হয় 2p। 1s এ পি অরবিটাল থাকে না, যখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 তখন কিন্তু কোনো পি অরবিটালের অস্তিত্ব নেই। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যখন 2 তখন পি অরবিটাল আছে, বাট এই সময় কোনো ডি অরবিটালের অস্তিত্ব নেই। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যখন 3 তখনই ডি অরবিটাল আসে, তার আগে ডি অরবিটাল আসে না। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যখন 4 তখন এফ অরবিটাল আসে। এখন তাহলে এর পরেই আসে জি, তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হলে জি আসবে? অবশ্যই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আসতে হবে 5, অর্থাৎ 5 আসলেই তবে এই জি সংখ্যা, জি অরবিটালের অস্তিত্ব আসবে। ঠিক আছে, 1 এর সঙ্গে এস জড়িত, তার মানে এস অরবিটালটা আসছে যখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, পি অরবিটাল আসছে যখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, ডি অরবিটাল আসছে যখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, এফ অরবিটাল আসছে যখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 এন্ড জি অরবিটাল আসছে যখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা 5। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বোঝা গেছে? চলো আমরা তাহলে অ্যান্সার কি বলছে দেখে নিই। হ্যাঁ, অ্যান্সার অবশ্যই বলছে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 52, এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। বলছে কোশ্চেন নাম্বার 52 বলছে একটি ইলেকট্রন 3D অরবিটালের কোন একটিতে রয়েছে। তার মানে একটি ইলেকট্রন রয়েছে 3D অরবিটালে। এবার 3D এর কোন অরবিটালে আমাকে বলেনি, 3D অরবিটালের কোন একটিতে রয়েছে। এই ইলেকট্রনটির জন্য NL এবং ML বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর সম্ভাব্য মানগুলি কি হবে? খুব ভালো কোশ্চেন। তাহলে আগে বলো
যদি 3D কক্ষকে থাকে ইলেকট্রন, তাহলে 3Dর কতগুলো উপকক্ষক আছে? অবশ্যই 5টা। তাহলে একটার কোয়ান্টাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হচ্ছে? -2, -1, 0, +1, 1 2 3 4 5, সরি +2। এই তো। এইবার তাহলে আগে বলো 3D কক্ষ, 3D তে n কত? অবশ্যই 3। n কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, ডি কখন আসে? ডি যখন আসে এল ইকুয়াল টু কি? ডি কক্ষ আসে তখনই যখন এল ইকুয়াল টু 2 হয়। এল কি? হোয়াট ইজ এল? এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এইবার দেখো ml, দিস ইজ ml ভ্যালু। ml অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আইদার -1 অর -2 অর -1, 0, +1, +2 এর মধ্যে কোনো একটা হবে। তাহলে আমি ডাটা দেখি কোনখানে মিসম্যাচ হচ্ছে। অপশন এ তে দেখো n ইকুয়াল টু 3 ম্যাচ করছে, কিন্তু l ইকুয়াল টু কত? l ইকুয়াল টু অবশ্যই 0 হতে হবে, এখানে ম্যাচ করছে না, তাহলে অপশন এ ইজ দা রং অ্যান্সার। এইবার বলছে n ইকুয়াল টু 3, অবশ্যই 3 আছে, কিন্তু l ইকুয়াল টু 1, l ইকুয়াল টু d অরবিটালের ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা l কে মাস্ট বি 2 হতে হবে। ওকে, চলো এখন দেখো অপশন সি টা দেখো, n ইকুয়াল টু 3, অবশ্যই n ইকুয়াল টু 3 ম্যাচ করছে। l ইকুয়াল টু 2, হ্যাঁ এখানে l ইকুয়াল টু 2 দেয়া আছে। এইবার ml ইকুয়াল টু কি হবে? দেখো ml ইকুয়াল টু -2, -1, 0, +1, +2, হ্যাঁ দেখো -1, -2, -2, -1, 0, +1, +2, এটা অবশ্যই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। অপশন ডি টা দেখো n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 3 কোনোভাবেই সম্ভব নয়। n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু হবে 0, 1 and 2, তাহলে 3 হওয়া সম্ভব নয়, তাহলে দিস ইজ দা রং অ্যান্সার। তাহলে তিনটে রং, একটা ঠিক, দ্যাট মিন্স অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো কম্পিউটারে বলছে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। এইবার দেখো কোশ্চেন নাম্বার 53 কি বলছে? নিম্নলিখিত কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, নিম্নলিখিত কোয়ান্টাম সংখ্যাগুলির সাহায্যে অরবিটাল বর্ণনা করো। কোন কোন কোয়ান্টাম সংখ্যা দিয়েছে? দেখো কোয়ান্টাম সংখ্যা দিয়েছে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, আর একটা কি দিয়েছে? n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 3। খুব ভালো কথা। আগে বলো n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু কত হবে? অবশ্যই 0, 1 and 2 হবে। 0 কোন কক্ষক বা অরবিটালকে রিপ্রেজেন্ট করবে? s অরবিটালকে। 1 কোন অরবিটালকে রিপ্রেজেন্ট করবে? p অরবিটালকে। আর 2 কোন অরবিটালকে রিপ্রেজেন্ট করবে? অবশ্যই d অরবিটালকে। তাহলে এই কক্ষ থেকে l এর ভ্যালু যেহেতু 2 বলেছে, তার মানে আমার d অরবিটালকে টার্গেট করেছে, অর্থাৎ এই কোয়ান্টাম নাম্বার থেকে আমি 3d অরবিটাল পেতে পারি। আচ্ছা, এইখানে দেখো n ইকুয়াল টু 4 বলেছে, তাহলে l ইকুয়াল টু কি হবে? 0, 1, 2, 3, কারণ ফর্মুলা কি? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে দেখো l ইকুয়াল টু 3, অবশ্যই l ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4, তাহলে 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল and 3 হলে f অরবিটাল। তার মানে এই যে কোয়ান্টাম নাম্বার দিয়েছে এটা 4f অরবিটালকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অপশন কোনটা হবে? দেখো 1 বলছে 3d, 2 বলছে 4f, তার মানে অপশন এখানে দেখো 3p হবে না, 4d হবে না, এখানে 3f হয়ই না, তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার, 3d 4f। তাহলে অপশন দেখে নাও, বুঝতে অসুবিধা হলে ভিডিওটা স্লো করে দেখবে। তাহলে দেখো এখন দেখি কম্পিউটার অ্যান্সারটা কি বলছে। কম্পিউটার বলছে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। কম্পিউটার কি বলছে? অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 54 কি বলছে? কোশ্চেন নাম্বার 54 বলছে দেখো
একটি অরবিটালকে তরঙ্গ ফাংশনের সাহায্যে প্রকাশ করা হয়। একটি অরবিটালকে তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন সাই দ্বারা প্রকাশ করা হয়। এবং কোশ্চেনটা বড়, কিন্তু উত্তর এমন কিছু বড় নয়, সাই দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু একটি ইলেকট্রনের জন্য বহু তরঙ্গ ফাংশন সম্ভব, আমরা পড়েছিলাম যে সাইকে যদি বা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে যদি আমরা সলভ করি বা সমাধান করি, সাইয়ের বিভিন্ন মান পাবো। কিন্তু কোনগুলো ভ্যালিড মান তার জন্য বলেছিলাম কয়েকটা পয়েন্ট, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, সাইকে সন্তত হতে হবে, এইসব কয়েকটা আমরা পয়েন্ট বলেছিলাম। এখন আমাদেরকে বলেছে যে তাই বহু পারমাণবিক অরবিটালও সম্ভব। ঠিক আছে, তাহলে যেহেতু সাইয়ের বিভিন্ন মান পাওয়া যাচ্ছে, তাই পারমাণবিক অরবিটালও বিভিন্ন হওয়া সম্ভব। যখন একটি পরমাণুকে চুম্বক ক্ষেত্রে রাখা হয় ম্যাগনেটিক ফিল্ডে, তখন L = 3, দ্যাট মিনস অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা 3 হলে অরবিটালের সম্ভাব্য অভিমুখের সংখ্যা কত? আমার এই কোশ্চেনের এতটা পার্ট কিছুই লাগবে না, এই কোশ্চেনের শুধু এইটুকু পার্ট হলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। বলছে যখন একটি পরমাণুকে চুম্বক ক্ষেত্রে রাখা হচ্ছে, যখন একটি পরমাণুকে চুম্বক ক্ষেত্রে রাখা হচ্ছে, তখন L = 3 হলে অরবিটালের সম্ভাব্য অভিমুখের সংখ্যা কত হবে? কিছুই নয়, L = 3 হলে অরবিটালের সংখ্যা কত হবে? -L2 +L, অর্থাৎ -3 -2 -1 0 +1 +2 +3। দেখো এতগুলো অরবিটাল পাবো। কেন এতগুলো অরবিটাল পাবো? কি সমান ml, mlটাই কি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোনো একটি পরমাণুকে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে তার f অরবিটাল L = 3 হলে কি হবে? f অরবিটাল মোট 7টি উপাংশে ভেঙে যায় বা 7টা অভিমুখে স্প্লিট হয়ে যায়। ঠিক আছে, যেমন এইরকম করে দেখো, একটা ছবি দেখবে। ঠিক আছে, দেখো -3 বা এদিক দিয়ে যদি প্লাস করি, +3 +2 +1 0 -1 -2 -3, মোট চুম্বক ক্ষেত্রের প্রেজেন্সে মোট 7টি অভিমুখে ভেঙে যাচ্ছে। তাহলে দেখো অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। ওকে, তাহলে L = 3 হলে চুম্বক ক্ষেত্রে রাখলে কতগুলি উপাংশ বা কতগুলি অভিমুখে ভেঙে যাবে? তাহলে সেটা হচ্ছে 7টি অভিমুখে ভেঙে যাবে। এইভাবেও করতে পারো আর এইভাবেও করতে পারো, অথবা যদি সূত্র দিয়ে করতে চাও, সূত্র সমান 2L + 1, 2L + 1, এখানে L কত বলেছে? L3, তাহলে বসাও 2 × 3 + 1 = 7। তাহলে এই ফর্মুলা দিয়েও করা যাবে, তুমি নিজে ভেঙে নিতে পারো, বা L = f অরবিটাল, f অরবিটালের 7টি উপাংশ আছে বা 7টি অভিমুখ আছে, তার জন্য 7 হচ্ছে। ওকে, তাহলে দেখি কম্পিউটার মশাই কি বলছে আমাদের ডাটা। হ্যাঁ, অবশ্যই বলছে 7 ইজ দা কারেক্ট আনসার। চলো, এইবার বলছে 2s অরবিটালে ইলেকট্রনের অরবিটাল কৌণিক ভরবেগ কত হবে? অরবিটাল কৌণিক ভরবেগ, 2s অরবিটালের অরবিটাল কৌণিক ভরবেগ। দেখো অরবিটাল কৌণিক ভরবেগ সমান √L × L + 1 × h/2π। এখন দেখো L কোন অরবিটালের ক্ষেত্রে বলছে? অবশ্যই বলেছে s অরবিটাল, 2s অরবিটাল, সে 2s হোক আর 3s হোক, s অরবিটালের জন্য L ভ্যালু কত? 0। তাহলে 0 যদি বসাই, তাহলে কৌণিক ভর = √0 × 0 + 1 × h/2π, অর্থাৎ পুরোটাই 0, 0 এর সঙ্গে h/2π গুণ করলে 0 হবে। তাহলে অপশন কি হবে?
শূন্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা সলভ করতে গেলে কি দরকার না কৌণিক ভরবেগ জানতে হবে। কৌণিক ভরবেগ সমান √L ইন্টু L+1 ইন্টু h/2π। কৌণিক ভরবেগ সমান √L ইন্টু L+1 ইন্টু h/2π। ওকে, এল এর মান এস হলে L ইকুয়াল টু 0, পি হলে L ইকুয়াল টু 1, ডি হলে L ইকুয়াল টু 3 আর এফ হলে L ইকুয়াল টু 2, L ইকুয়াল টু 3। ওকে, চলো কম্পিউটার কি বলছে দেখি। কম্পিউটার বলছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 56। কোশ্চেন নাম্বার 56 কি বলছে, একটি পরমাণুতে নিম্নলিখিত কোয়ান্টাম সংখ্যা থাকলে, এই যে কোয়ান্টাম সংখ্যা নিম্নে যেটা লিখেছে, কোয়ান্টাম সংখ্যা থাকলে কতগুলি ইলেকট্রন থাকতে পারে। হেভি কোশ্চেন, বহুবার তোমরা কোশ্চেনে দেখবে, মানে কোশ্চেন পেপারে এক্সাম হলে কোশ্চেনে এই কোশ্চেনটা দেখতে পাবে। কি বলেছে, কোয়ান্টাম সংখ্যা বলে দিয়েছে n ইকুয়াল টু 4 আর m মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলছে -12। আগে বলো n ইকুয়াল টু 4 হলে, n ইকুয়াল টু 4 হলে তাতে কতগুলো কক্ষক থাকতে পারে, বলো n ইকুয়াল টু 4 হলে তাতে কতগুলো কক্ষক থাকতে পারে। কক্ষকের সংখ্যা সমান n স্কয়ার। ঠিক আছে, কক্ষকের সংখ্যা সমান n ইকুয়াল টু 4 হলে, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া থাকলে ওই মুখ্য কোয়ান্টাম সংখ্যার অন্তর্গত কতগুলি কক্ষক আছে, বা এই শক্তি স্তর অর্থাৎ n ইকুয়াল টু 4 শক্তি স্তরের মধ্যে কতগুলি কক্ষক আছে সেটা জানার সূত্র হচ্ছে যে n স্কয়ার, বা আমি যদি n ইকুয়াল টু 4 বসাই 4 স্কয়ার সমান 16। আর যদি বলি কতগুলি ইলেকট্রন আছে, n ইকুয়াল টু 4 শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, n ইকুয়াল টু 4 শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তার সূত্র হচ্ছে যে 2n স্কয়ার। অর্থাৎ 2n স্কয়ার মিন্স 2 ইন্টু 4 স্কয়ার, দ্যাট মিন্স 32। 4 স্কয়ার মিন্স 16, 16 গুণিত 2 করলে 32। এখন দেখো আমরা জানি কক্ষকে যে ইলেকট্রন গুলো থাকে, আমি যে কোনো একটা কক্ষক এঁকে দিচ্ছি, একটা থাকে ক্লকওয়াইজ স্পিনে, একটা থাকে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে। ঠিক আছে, এরকম থাকে। তাহলে যারা অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাদেরকে -12 ধরে নিই, যারা ক্লকওয়াইজ থাকে তাদেরকে +12 ধরে নিই। তাহলে 16টা যদি কক্ষক হয়, 16টা যদি কক্ষক হয় তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত, 32। এখানেও সূত্র দিয়ে বেরিয়েছে 32 ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন। ওকে, 32 যদি ইলেকট্রন হয় তাহলে অবশ্যই তার 50% অর্থাৎ 16টা ইলেকট্রন আছে আপওয়ার্ড বা +12 স্পিনে, আর 16টা ইলেকট্রন আছে ডাউনওয়ার্ড বা -12 স্পিনে। অর্থাৎ দেখো এইগুলো চোখে দেখেই বোঝা যায়, এমন কিছু কঠিন কোশ্চেন না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য শুধু এতটা করছি, নাহলে আমি জানতাম n ইকুয়াল টু 4 এ মোট 32 ইলেকট্রন থাকে। তাহলে 32 ইলেকট্রন যদি থাকে তাহলে তার অর্ধেক হবে +12 স্পিনে আর অর্ধেক হবে -12 স্পিনে। তাহলে এটা -12 স্পিনে আছে, তাহলে 16 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে উত্তর হবে 16। একটু তোমরা পজ করে ভিডিওটা দেখে নিও। তাহলে অ্যান্সার হবে 16, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এইবার কোশ্চেন নাম্বার 57, চতুর্থ শক্তি স্তরে বলছে চতুর্থ শক্তি স্তরের সঙ্গে মোট কতগুলি অরবিটাল যুক্ত থাকে। সেই একই কোশ্চেন, চতুর্থ শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে চতুর্থ শক্তি স্তরে n ইকুয়াল টু কত, অবশ্যই 4। তাহলে কক্ষকের সংখ্যা, কক্ষকের সংখ্যা কত হচ্ছে
n স্কয়ার। ওকে, কক্ষকের সংখ্যা কত হচ্ছে n স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার অর্থাৎ 16। তাহলে চতুর্থ শক্তি স্তরে অর্থাৎ n ইকুয়াল টু 4 এ মোট কতগুলি অরবিটাল থাকে বা কক্ষক থাকে না 16টি অরবিটাল বা কক্ষক থাকে। ওকে, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। কম্পিউটার বলছে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। এইগুলো কিন্তু খুব পড়বে বোর্ড লেভেলে, ঠিক আছে, বোর্ড লেভেলের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা একটা দেখো, এই কোশ্চেনও প্রচুর তুমি কোশ্চেন পেপারে দেখতে পাবে যে হাইড্রোজেনের রেখা বর্ণালীর তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার নিউ বার প্রকাশক সমীকরণ এইটা, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/1 n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, যেখানে n1 ইকুয়াল টু 3 এবং n2 ইকুয়াল টু 5 হলে রেখাটি কোন শ্রেণীর অন্তর্গত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিছু শক্তি স্তর এঁকে নিচ্ছি। এইটা 1 2 3 4 5 6 7। ওকে, এঁকে নিলাম। এখন দেখো বলছি দেখো এখন বলছি n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু n2 ইকুয়াল টু 5 থেকে 3 তে আসছে, 5 থেকে 3 তে আসছে। আগে বলি n ইকুয়াল টু 1 এ আসলে কোথা থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে যেখান থেকেই আসুক না কেন, যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে n ইকুয়াল টু 1 এ যদি ইলেকট্রন আসে তাহলে সেই শক্তি বিকিরণের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় বা যে বিকিরণ বর্ণালী পাওয়া যায় তাকে বলে লিম্যান সিরিজ বা লাইম্যান সিরিজ, লিম্যান। এইবার n ইকুয়াল টু হায়ার থেকে n ইকুয়াল টু হায়ার শক্তি স্তর এনার্জি লেভেল থেকে যদি n ইকুয়াল টু 2 তে ফিরে আসে তাহলে তাকে বলবো বামার সারি, ঠিক আছে, বামার সারি। এইবার কোশ্চেন দিয়েছে n ইকুয়াল টু 1 এ ফেরত আসবে, তাহলে n ইকুয়াল টু গ্রেটার দেন 3 থেকে মানে 4 5 6 থেকে যদি 3 তে ফেরত আসে তাহলে লিম্যান বামার, তারপরে হবে পাশেন। যে বিকিরণ বর্ণালী মানে যে বর্ণালী বিকিরণ করবে সেটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে, পাশেন শ্রেণী বা পাশেন সিরিজের মধ্যে পড়ছে। তাহলে অপশন হচ্ছে যে যেখানে n ইকুয়াল টু 1 n1 ইকুয়াল টু 3 এবং n2 ইকুয়াল টু 5 হলে রেখাটি কোন সারির অন্তর্ভুক্ত, অবশ্যই পাশেন সারির অন্তর্ভুক্ত, ঠিক আছে, দেখে নেবে। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু 5 6 বা 7 থেকে যদি n ইকুয়াল টু 4 এ আসে তাহলে প্রথমে লিম্যান বামার পাশেন তারপরে ব্রাকেট, n ইকুয়াল টু 5 এ ফিরে আসে লিম্যান বামার পাশেন ব্রাকেট হুন্ড, তারপরে n ইকুয়াল টু 6 এ ফেরত হলে তাহলে হামফ্রি, ঠিক আছে, আমাদের এতটা লাগছে না এখন। তাহলে অপশন দেখো, অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। চলো এইবার বলছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। খুব ভালো কোশ্চেন। হাইড্রোজেন পরমাণু বলে দিয়েছে মানে আমরা কিন্তু আর অন্য কোনো কিছু দেখব না, বোরের যে কৌণিক ভরবেগের সূত্র সেটা আমরা দেখব। বোরের কৌণিক ভরবেগের সূত্র বোরের কৌণিক ভরবেগের বোরের তত্ত্ব থেকে যেটা পাই mvr ইকুয়াল টু nh/2π। কি বলেছে যে n তম কক্ষপথে আবর্তনশীল কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ সর্বদাই h/2π এর পূর্ণ গুণিতক হবে। n তম কক্ষপথে আবর্তনরত কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক হবে, যেখানে
এন এর মান কত হবে? দ্বিতীয় কক্ষপথ বলেছে, তাহলে কৌণিক ভরবেগ mvr সমান 2h/2π, তাহলে 2 কাটলে আসছে h/π, অর্থাৎ অপশন বি ইজ দা কারেক্ট আনসার। যদি কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে দাদা এই জায়গাটা বুঝতে পারছি নাকি স্যার এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, আমি অবশ্যই তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব তোমাদের এই কোয়ারিজ গুলো। তাহলে দেখো অপশন বি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 60, হিলিয়াম প্লাস আয়নের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের বলেছে A0। আচ্ছা, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি A0 হয়, দেখো সংক্ষেপে যদি বলি, যদি শর্ট ট্রিক ফলো করে বলি, তাহলে সব সময় তোমরা করবে কি, কোন একটা পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইনটু n²/z, এই ফর্মুলাটা পুট করবে, যেখানে z কি পারমাণবিক ক্রমাঙ্ক, n কি কক্ষপথের সংখ্যা। এখন হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বলেছে, কোন আয়নের? হিলিয়াম আয়নের। আচ্ছা, হিলিয়াম প্লাস আয়ন, সরি হিলিয়াম প্লাস আয়ন মানেই তো হাইড্রোজেন লাইক সিস্টেম, কারণ 1 ইলেকট্রন যদি হয় তাহলে এটা একটা হাইড্রোজেন লাইক সিস্টেম, অর্থাৎ কোন কক্ষপথের ব্যাসার্ধ বলতে? দ্বিতীয়। তাহলে R2 অফ লিথিয়াম, সরি হিলিয়াম প্লাস ইকুয়াল টু A0 তো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, n এর মান কত হবে? 2 বলেছে, মানে 2² z এর মান কত? পারমাণবিক ক্রমাঙ্ক কার? না হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 2। তাহলে কত পড়ে থাকছে? একটা 2 কেটে যাচ্ছে, তাহলে A0/2। ওকে, এখন কি বলেছে? হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? সরি উপরে থাকছে 2 × A0। ঠিক আছে, তাহলে দেখো এখন বলেছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? লিথিয়াম আয়ন, হিলিয়াম প্লাস আয়নের তোমার দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 2a, কারণ দেখে নাও এখান থেকে বেরিয়েছে কত, এই যে 2, একটা 2 আর একটা 2 কেটে গেল। ঠিক আছে, তাহলে আসছে 2a। বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই বলবে। তাহলে দেখো কম্পিউটার কি বলছে, কম্পিউটার কি অ্যান্সার দিচ্ছে? দেখো কম্পিউটার অ্যান্সার দিচ্ছে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 61 দেখি। কোশ্চেন নাম্বার 61 পড়ো। দেখো কোশ্চেন নাম্বার 61 এ বলছে বোরের তত্ত্ব অনুযায়ী কোন স্থিতিশীল কক্ষপথের ইলেকট্রন, চারটে অপশনগুলোর মধ্যে কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো অনেক সময় দেখবে একটু ভালো করে থিওরি না পড়লে, এখন এমন একটা দিন চলে এসেছে সবাই চাচ্ছে ট্রিক ফলো করতে, কিন্তু ট্রিক ফলো করতে করে করে হয়তো কিছু কোশ্চেনের অ্যান্সার করা সম্ভব হচ্ছে, কিন্তু ডিটেলস থিওরিটা না পড়লে এইরকম কোশ্চেন কি হয়ে যাবে? এরকম কোশ্চেন অবহেলায় মিস হয়ে যাবে। এখন দেখো নিট জেই বা বোর্ডের কোশ্চেনে কিছু কোশ্চেন আসছে স্টেটমেন্ট বেসিস কোশ্চেন। ঠিক আছে, বিবৃতি স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 বা বিবৃতি 1 বিবৃতি 2। এই বিবৃতি 2 বিবৃতি 1 গুলো আসছে পুরো হার্ডকোর তোমার থিওরি থেকে। ঠিক আছে, সেখানে কোনো ট্রিক কাজে লাগবে না, অর্থাৎ থিওরিটা যদি তুমি ঠিকঠাক না পড়ো তাহলে কিন্তু ট্রিকটা ফলো করা যাবে না। তাহলে দেখো এখন প্রশ্ন হচ্ছে বোরের তত্ত্ব অনুযায়ী কোন স্থিতিশীল কক্ষপথের ইলেকট্রন। বোর কি বলেছিল? বোরের তত্ত্বতে বলেছিল প্রথম বোরের স্বীকার্য ছিল কোন বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr
সমান NH বাই 2 পাই। দ্বিতীয় বলেছিল যে কোন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময়, কোন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। অর্থাৎ এই যে কক্ষগুলোকে বলেছিল স্টেশনারি অরবিট, কি বলেছিল? স্টেশনারি অরবিট। ওকে, এই কক্ষপথগুলোকে বলা হয়েছিল স্টেশনারি অরবিট, অর্থাৎ স্থিতিশীল কক্ষপথ। এই কক্ষপথে ঘোরাকালীন ইলেকট্রন শক্তি শোষণ বা বর্জন বা শক্তি বিকিরণ বা শোষণ করে না। দেখো এখানে কিন্তু সেই অপশনটাই দেওয়া আছে। তাহলে শক্তি অ্যাকচুয়ালি 2 নম্বরে কি স্টেশনারি অরবিটের বা স্থিতিশীল কক্ষপথের ধারণা বোর দিয়েছিল। 3 নম্বরে কি বলেছিল? যে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, আবার উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বর্জন বা বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসবে। যদিও এখানে লাগছে না, বাট আমি জাস্ট বলে দিলাম। তাহলে এখানে এটা লাগছে স্থিতিশীল কক্ষপথে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না, অর্থাৎ স্টেশনারি অরবিটের ধারণাটা বোর এখানে দিয়েছিলেন। চলো কোশ্চেন নাম্বার 62। আচ্ছা, অপশন কম্পিউটার বলছে কি অপশন সি ইজ দা কারেক্ট আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 62 কি বলেছে দেখি। বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম 3টি কক্ষপথে ইলেকট্রনের বেগের অনুপাত। আচ্ছা, বোরের কক্ষপথের সূত্র মানে বোরের তত্ত্ব অনুযায়ী আমরা দেখবে এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ বার করেছিলাম ভিএন, অর্থাৎ এনতম কক্ষপথে গতিশীল ইলেকট্রনের গতিবেগ হচ্ছে যে 2 পাই জেড স্কোয়ার বাই NH। ঠিক আছে, তাহলে দেখো যদি প্রথম কক্ষপথ বলি তাহলে এন এর মান 1। ঠিক আছে, তাহলে প্রথম কক্ষপথে বলি যদি, তাহলে কি হবে দেখো কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ সমস্ত আমি বলতে পারি ভিএন প্রপোর্শনাল টু 1/n, বাকিটা তো কনস্ট্যান্ট টার্ম। তাহলে যদি V1 হয় proportional to 1/1, that means 1। V2 হলে proportional to 1/2, V3 হলে proportional to 1/3। ঠিক আছে, যেহেতু কি আছে Vn proportional to 1/n, তাহলে এদের অনুপাত কত হবে? V1 is to V2 is to V3 সমান 1 is to 1/2 is to 1/3। ঠিক আছে, তাহলে দেখো এইটা কি হলো? অপশন সি ইজ দা কারেক্ট আনসার। শুধু এই ফর্মুলাটা জানলে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ Vn সমান 2 পাই জেড স্কোয়ার বাই NH, যদি এটাও না মনে রাখো শর্ট ট্রিক Vn প্রপোর্শনাল টু 1/n, শুধু এইটুকু মনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, চলো কম্পিউটার কি বলছে দেখি। কম্পিউটার বলছে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 63। হাইড্রোজেন পরমাণুর বামার সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে, বামার সারির হাইড্রোজেন পরমাণুর বামার সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে লাইমেন সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, ভালো কথা, কার বলেছে? হাইড্রোজেন পরমাণুর বামার সারি। আচ্ছা, বামার সারিতে যে ট্রানজিশনটা হয়,
দীর্ঘতম তরঙ্গ বলেছে মানে শক্তির ডিফারেন্স কম হবে। দীর্ঘতম তরঙ্গ বলেছে মানে দেখো আমরা বলেছি n ইকুয়াল টু 2 তে ফেরত আসবে, কোথা থেকে? n ইকুয়াল টু 3 থেকে। তাহলে এই যে n ইকুয়াল টু 3 থেকে 2 তে ট্রান্সফার হচ্ছে, এই শক্তিটা কি হয়? এই শক্তিটাই সব থেকে কম শক্তি সম্পন্ন। দেখো এনার্জি ডিফারেন্সটা কম, আর তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? সব থেকে বেশি হবে। তার মানে বামার সারির যে ট্রানজিশনটা হবে n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2 তে ট্রানজিশনটা হবে। এটা বুঝতেও কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা দেখি। আচ্ছা দেখো তো, আমরা পড়েছিলাম নিউ বার ইকুয়াল টু রিডবার কনস্ট্যান্ট ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ওকে, আচ্ছা নিউ বার যদি এটা হয় তাহলে নিউ বার সমান কি? 1 বাই ল্যামডা সমান আর ইনটু, আমি যদি হাইড্রোজেন পরমাণুর বামার সারির কথা চিন্তা করি, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে n2 স্কয়ার মানে n1 ইকুয়াল টু 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। ওকে, তার মানে দেখো 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর ইনটু 1 বাই 4 মাইনাস 1 বাই 9। ওকে, অতএব 1 বাই ল্যামডা ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমি লসাগু গোসাগু করি, যাই হোক করি, দেখো 5r বাই 36। দেখো 9 আর 4 এর লসাগু 36 হবে, তাহলে 9 মাইনাস 4 করলে 5 বেরোবে, আর এখানে আর আছে। অতএব ল্যামডা ইকুয়াল টু 36 বাই 5r। কেন না 1 বাই ল্যামডা ছিল, তাহলে উল্টে দিলে ল্যামডা সমান 36 বাই 5r হয়ে গেল। ওকে, এখন এটা কার হয়ে গেল? হাইড্রোজেন পরমাণুর বামার সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ আমরা পেয়ে গেছি 36 বাই 5r। এখন লাইম্যান সারিজের যদি বলেন, তাহলে লাইম্যান সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? দেখো লাইম্যান সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হবে n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1 এ আসতে হবে। লাইম্যান সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হতে গেলে n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1 এ আসতে হবে। ওকে, আচ্ছা দেখা যাক তাহলে লাইম্যান সারির যে একদম আমি এইখানটায় যদি এই সমীকরণটা করে নিই আর উপর থেকে না আসি, 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর ইনটু, দেখো 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 4 মাইনাস 1 3r বাই 4, 3r বাই 4। এখন দেখো, আচ্ছা এটা ল্যামডা লাইম্যান করি, ly দিয়েছি মানে লাইম্যান, ঠিক আছে। অতএব ল্যামডা লাইম্যান সিরিজ সমান 4 বাই 3r। দেখো 4 বাই 3r, ল্যামডা লাইম্যান সিরিজ সমান 4 বাই 3r। এখন এখানে পেয়েছি, দেখো এইখানে যে পেয়েছি ল্যামডা ইকুয়াল টু 36 বাই r, আর এর মানটা এখানে বার করে নিই তো, r সমান 36 বাই 5 ইনটু ল্যামডা। এটা এখানে পুট করব, দেখো আমি এটাকে ওইখানে নিয়ে গিয়ে করছি। ল্যামডা লাইম্যান সমান 4 বাই 3r ছিল, আর এর মানটা এখানে বসাচ্ছি। ল্যামডা লাইম্যান সমান 4 বাই 3 ইনটু, ঘুরে গিয়ে বসলে 5 ল্যামডা ডিভাইডেড বাই 36। এটা কত হবে? 9, 4 9 36। তাহলে ল্যামডা লাইম্যান সমান
5 lambda divided by 27, 5 lambda divided by 27, 5 lambda divided by 27, অ্যাকচুয়ালি ফর্মটা এরকম হবে না, এটা হবে 5 lambda divided by 27, ওকে। অ্যাকচুয়ালি এখানে বলেছে 5/27 ইন্টু ল্যামডা, তাহলে অপশন এ হচ্ছে যে কারেক্ট অ্যান্সার। দেখো আমি খুব ডেসক্রিপটিভ ভাবে মানে ভেঙে ভেঙে করিয়ে দেখিয়েছি, তোমরা কি এত করবে? যখন মনে হবে তোমাদের শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে তখন কিন্তু এইভাবে করবে না, তোমরা একদম সূত্র বসাবে 1/λ সমান 1/λ সমান কি করবে, বা এইরকমও করে নিতে পারো তোমরা, একবারে করবে কি এইবারে 1/λ ইকুয়াল টু r ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। ঠিক আছে, এই সূত্রতে একবার বামার সিরিজের বসাবে আর একবার লাইম্যান সিরিজের বসাবে, দিয়ে দুটো কম্পেয়ার করে দেবে। খালি এখানে যেটা করতে হবে আর এর মানটাকে নিয়ে এসে এই লাইম্যান সিরিজের সমীকরণে বসালে তুমি দেখবে ল্যামডা লাইম্যান সিরিজ ইকুয়াল টু 5 λ/27 অটোমেটিক চলে আসবে। ওকে, ঠিক আছে। দেখো অ্যান্সার কি বলছে, দেখো অ্যান্সার বলছে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 64। তাহলে কোশ্চেন নাম্বার 64 কি বলছে, যদি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের গতিশক্তি কাইনেটিক এনার্জি, ওকে, কে হয়, কাইনেটিক এনার্জি কত বলেছে, কে হয়, তবে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি কত হবে। তাহলে এখন মেন কথা হচ্ছে গতিশক্তির সমীকরণ কি, কাইনেটিক এনার্জি সমীকরণ হচ্ছে কি 2π² mz² e⁴ দেখো কাইনেটিক এনার্জি কত হয়, টোটাল এনার্জি যা হয় তার পজিটিভ ফর্মটা, টোটাল এনার্জি হলে মাইনাস থাকবে, এটা পজিটিভ ফর্ম। তাহলে দেখো সব যদি আমি এখান থেকে শর্টকাটে বার করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের গতিশক্তি, তাহলে প্রথম কক্ষপথের গতিশক্তি মানে কি n = 1 হয়ে যাবে, z = 1, দ্যাট মিন্স কি 2π² m e⁴/h², এটা সমানই কি বলেছে, k। ওকে, k, তাহলে বাকি পড়ে থাকলো কি, উপরে z², নিচে n²। তাহলে যে কোনো পরমাণুর কাইনেটিক এনার্জি, এটা ছিল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, আর আমি নরমালি যদি একটা জিস্ট করার চেষ্টা করি তাহলে কাইনেটিক এনার্জি, এই যে দেখো এইটার মান কত হয়, আমি সাপোজ বলি এটার মান হয় 13.6 eV, দরকার নেই আমার এখানে কে বলেছি, তার মানে k ইন্টু z²/n²। তাহলে z²/n², তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু k ইন্টু z²/n²। ওকে, এখন কি বলেছে কোন পরমাণুর ক্ষেত্রে, তবে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন, কোন পরমাণু না হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলেছে। তাহলে তৃতীয় কক্ষপথে যদি হয়, তৃতীয় কক্ষপথে হলে k ইন্টু z এর মান তো 1 থাকছেই বাই 3² দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি অফ থার্ড অরবিট সমান k/9। এবার কি বলছে, ও আচ্ছা স্থিতিশক্তি চেয়েছে। দেখো কাইনেটিক এনার্জি যদি k/9 হয় তাহলে টোটাল এনার্জি কত হবে, বা মোট শক্তি কত হবে, অবশ্যই মাইনাস k/9, কারণ কি মোট শক্তি যা হয় কাইনেটিক এনার্জির মান সেম হয়, খালি চার্জটা নেগেটিভ হয়। তাহলে এখন দেখো তো টোটাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল এনার্জি বেরিয়েছে মাইনাস k/9, পোটেনশিয়াল এনার্জি বেরিয়েছে PE আমি ধরে নিলাম, আর কাইনেটিক এনার্জি বেরিয়েছে k/9।
তাহলে এখন পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে? দেখো পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, এটাকে আমি এই দিকে রাখলাম, এটাকে নিয়ে চলে এলাম, মাইনাস কে বাই 9 মাইনাস কে বাই 9 সমান কত হচ্ছে? মাইনাস 2k বাই 9। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বেরোলো মাইনাস 2k বাই 9, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে কি জানতে হবে? কাইনেটিক এনার্জি যা হবে, মোট শক্তি বা টোটাল এনার্জি হবে, ভ্যালুটা সেম হবে, সাইনটা নেগেটিভ হবে। কারণ দেখো সূত্রতে দেখেছো, কাইনেটিক এনার্জির সূত্র হচ্ছে যে 2 পাই স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই nh, আর টোটাল এনার্জির সূত্র হচ্ছে যে মাইনাস 2 পাই স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে দেখো ভ্যালুটা একই বাট সাইনটা অপোজিট। ঠিক আছে, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি বেরিয়ে গেলে টোটাল এনার্জি বেরিয়ে গেল। তাহলে টোটাল এনার্জি সমান আমরা জানি পোটেনশিয়াল এনার্জি বাই প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে জাস্ট দেখো আমি এখান থেকে পোটেনশিয়াল এনার্জি মাইনাস 2k বার করতে হবে। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। দেখো কম্পিউটার বলছে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। তাহলে ঠিক আছে, 64 এ অপশন বি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 65। একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n তম কক্ষপথ থেকে ভূমিস্তরে n = 1 এ ঝাঁপ দিলে n তম কক্ষপথ থেকে n = 1 কক্ষপথে ঝাঁপ দিলে নির্গত ফোটনের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা দেখো, আমরা দেখেছি E সমান বা শক্তির পরিবর্তন, একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ইলেকট্রন ঝাঁপ দিলে E সমান 2 পাই স্কয়ার mz স্কয়ার। আচ্ছা হাইড্রোজেন পরমাণু বলেছে মানে z = 1 ধরে নিচ্ছি, 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই h স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ওকে, 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। দেখো এটা লিখে আমি বুঝিয়ে দিলাম, পরে এটা করতে করতে দেখবে তোমরা শর্ট ট্রিক চলে আসবে। n1 স্কয়ার হবে। ঠিক আছে, এখন দেখো E কে কি লিখতে পারি? E = h নিউ, তাহলে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই h স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এবার আমি একবারে ভেঙে লিখে দিচ্ছি, আমার নিউ লাগবে। আমার কি লাগবে? নির্গত ফোটনের কম্পাঙ্ক। তাহলে নিউ = 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই h এর কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ওকে, 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখন আমরা রিডবার্গ ধ্রুবক = কি জানি? এটা তোমাদের মনে রাখতে হবে। রিডবার্গ ধ্রুবক = 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch3। এখন এই টার্মটাতে কি সি আছে? এখানে সি নেই, তাহলে আমাকে এটাকে সি আনতে গেলে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch3 ইনটু সি লিখতে পারি, গুণ আর ভাগ করে দিয়েছি, বাই 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ওকে, তাহলে এইটা সমান কি হয়? এটা সমান দিস ইজ আর, এটা সমান কি? আর। তাহলে আমি কি লিখতে পারি? নিউ সমান আর সি ইনটু 1 বাই n1 স্কয়ার। আচ্ছা n1 স্কয়ারটাকে করে নাও তো,
বলে দিয়েছে এখানে কি বলেছে, n ইকুয়াল টু 1 এ ঝাঁপ দিয়েছে কোন থেকে, n তম কক্ষপথ থেকে। তাহলে 1 এ ঝাঁপ দিলে কি হবে, 1/1 মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে 1/n2 স্কয়ার, দেখো এটাকে যদি সরল করো n2 স্কয়ার যা উপরে যাবে, তাহলে নিউ সমান কি হচ্ছে, r ইন্টু সি ইন্টু n2 স্কয়ার মাইনাস n2 মানে কি, এখানে n তম কক্ষপথ বলেছে, আমি আর n2 লিখছি না যেহেতু n তম কক্ষপথ বলে দিয়েছে, n স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। তাহলে অপশন কোনটা, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। দেখো নিউ ইকুয়াল টু আর সি ইন্টু 1 মাইনাস n স্কয়ার বাই n2 স্কয়ার। দেখো এখানে n2 n2 করে করে এসেছি, কিন্তু আমাকে বলে দিয়েছে n তম কক্ষপথ, দ্যাট মিন্স n2 ইকুয়াল টু n, তাই এখানে সেটা একবারে বসিয়ে দিয়েছি। ওকে, নিউ ইকুয়াল টু আর সি ইন্টু n স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। খুব ভালো করে মনে রাখতে হবে, r সমান 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4/ch3, এটা মনে রাখতে হবে, r সমান 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4/ch3। ওকে, চলো তাহলে আমরা কম্পিউটার কি উত্তর দিচ্ছে দেখে নিই। হ্যাঁ, কম্পিউটার বলেছে নিউ সমান rc ইন্টু 1 মাইনাস n স্কয়ার বাই n2 স্কয়ার। ওকে, কোশ্চেন নাম্বার 66 বলছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথ n ইকুয়াল টু 3 থেকে দ্বিতীয় কক্ষপথ n ইকুয়াল টু 2 ইলেকট্রনের স্থানান্তরের ফলে নির্গত ফোটনের শক্তি E হলে, হাইড্রোজেন পরমাণু তৃতীয় n ইকুয়াল টু 3 থেকে 2 তে স্থানান্তরিত শক্তির জন্য যদি E হয়, তাহলে লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে অনুরূপ শক্তি স্থানান্তরের জন্য ফোটনের শক্তি কত নির্গত হবে। এটা একদম সোজা ইকুয়েশন। দেখো আমরা হাইড্রোজেন পরমাণুর n ইকুয়াল টু 3 থেকে 2 তে আসতে তার শক্তিকে আমরা E ধরে নিয়েছি, তাহলে E সমান কি হবে গো, 2 পাই স্কয়ার m ই স্কয়ার m জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4/h ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আশা করি এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই, থাকলে আমাকে অবশ্যই জানাবে। এখন প্রশ্ন হচ্ছে যে জেড তো হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হয়ে যাবে, তাহলে বাকি টার্মগুলো তো কনস্ট্যান্ট টার্ম, আমি পুরো জেডটা বাদ দিয়ে 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4/h ইন্টু জেড স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখলাম, আর একটা স্টেপ আমি করব, E সমান k ইন্টু জেড স্কয়ার ইন্টু 1 কত থেকে কত আসছে দেখো, n1 স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। ঠিক আছে, E সমান করে দিলাম। এখন E সমান যদি এটা হয়, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু n1 ইকুয়াল টু 2 বলেছে, n2 ইকুয়াল টু 3 বলেছে, তাহলে একবারে যদি করি k ইন্টু 1/4 মাইনাস 1/9, অতএব E সমান 5k বাই 36, or সরি E সমান or বা k সমান 36/5 ইন্টু E। এটা কারো বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, সিম্পল ক্যালকুলেশন। এইবার লিথিয়ামের ক্ষেত্রে কি হবে, লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে E অফ লিথিয়াম 2+ সমান একই সূত্র, খালি জেডটা 1 হবে না, তাহলে k ইন্টু জেড স্কয়ার ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। ওকে, তাহলে দেখো k ইন্টু জেড এর মান কত, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক z ইকুয়াল টু 3, 1 সেম ট্রানজিশন বলেছে n ইকুয়াল টু 3 n ইকুয়াল টু 2, তার মানে 2 স্কয়ার মাইনাস 1/n2
3 square. That means E lithium 9K ইন্টু একইভাবে করলে তোমার 5/36 কাটা গেলে 4। অতএব ই লিথিয়াম 2 প্লাস সমান 5K/4। আচ্ছা, ভালো কথা। ওইখানে কে কত পেয়েছিলাম, খালি ওই মানটা বসিয়ে দেব। এখন ই লিথিয়াম সমান, দেখো কে এর মান কত পেয়েছি 36E/5, তাহলে 5/4 এখন বসাই ইন্টু 36E/5, 5 5 কাটলো 4 9 36, তাহলে ই লিথিয়াম 2 প্লাস আয়ন সমান 9E। তাহলে এইটাই হচ্ছে যে অপশন। ঠিক আছে, তোমরা কোনখান থেকে শুরু করবে, যদি সূত্র মনে রাখতে পারো ই সমান যে কোনো একটা কনস্ট্যান্ট প্লাস এই ইনটু জেড স্কোয়ার, ই সমান এনি কনস্ট্যান্ট, বা এটাকে আর হিসেবেও ধরে নিতে পারো আর ইনটু জেড স্কোয়ার, বাট এই আরটা কিন্তু রিডবার্গ ধ্রুবক হবে না। ঠিক আছে, এই আরটাকে আমরা রিডবার্গ ধ্রুবক বলতে পারবো না, বাট কনস্ট্যান্ট হিসেবে আমরা আর কে ধরতে পারি। ওকে, তাহলে বাকি সব এ হয়ে গেল, বাস। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। দেখো তো, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। 67 কি বলছে, একটি হিলিয়াম প্লাস আয়নের এনতম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের পর্যায়কাল টি এবং ওই কক্ষপথের ব্যাসার্ধ আর হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। বেশ সুন্দর কোশ্চেন দিয়েছে, কিন্তু একটু ট্রিকি কোশ্চেন। আচ্ছা, ইলেকট্রন এই কক্ষপথে ঘুরছে, ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরছে, তাহলে পর্যায়কাল কাকে বলে? যে মানে একবার ইলেকট্রনটাকে পুরো ঘুরতে যে সময় লাগছে, তাহলে পর্যায়কাল টি সমান, দেখো বৃত্তের পরিধি ঘুরতে কতটা রাস্তা কভার করতে হচ্ছে, বৃত্তের পরিধির সমান 2πr বাই ওই কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের গতিবেগ, অর্থাৎ এনতম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের গতিবেগ, এটাই হচ্ছে পর্যায়কাল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বোরের তত্ত্বতে কি পড়েছি, এনতম কক্ষপথের ব্যাসার্ধ কি, a0 ইন্টু n স্কোয়ার বাই জেড। তার মানে আমি এখন যদি বলি বোরের কক্ষপথে আর এন এনতম কক্ষপথের ব্যাসার্ধ কার সঙ্গে সমানুপাতিক, না এন স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, বাকি দুটোকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখো ভি সমান কি পেয়েছি, 2π স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, না সরি 2π স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন এইচ। তাহলে ভি প্রপোর্শনাল টু কি পেয়েছি, 1/n। ঠিক আছে, তাহলে আমি এখন বসাই, তাহলে পর্যায়কাল সমান, পর্যায়কাল টি সমান, বা টি প্রপোর্শনাল টু একবারে করে দিই, দেখো 2π কে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আর বাই ভিএন। আচ্ছা, আর প্রপোর্শনাল টু তো এন স্কোয়ার, আমি তাহলে আবার লিখতে পারি, বা টি প্রপোর্শনাল টু আর এর হচ্ছে যে ভ্যালু হচ্ছে যে এন স্কোয়ার, আর ভি এর ভ্যালু হচ্ছে যে 1/n। তার মানে উপরে উঠলে টি প্রপোর্শনাল টু এন কিউ। খুব ভালো কথা, টি এর সঙ্গে এন এর সম্পর্ক আমরা পেয়েছি।
এখন তাহলে এন এর সঙ্গে আর এর সম্পর্ক কি ছিল, যে আর এন ইকুয়াল টু এন স্কোয়ার, অতএব এন ইকুয়াল টু আর এন টু দি পাওয়ার হাফ বা রুট আর এন। এখন এখানে বসাও, তাহলে টি প্রপোর্শনাল টু এন এর মান কত, আর এন টু দি পাওয়ার হাফ এর হোল কিউব, অর্থাৎ টি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এন, সরি আর এন টু দি পাওয়ার 3/2, আর এন টু দি পাওয়ার 3/2, তাহলে টি প্রপোর্শনাল টু আর এন টু দি পাওয়ার 3/2। দেখো তো কোনো একটা অপশন আছে নাকি, টি প্রপোর্শনাল টু আর এন টু দি পাওয়ার 3/2। অপশন কিছুই নয়, এখানে যেটা লাগবে পর্যায়কাল সমান 2πr/vn। আবার আর এর সঙ্গে এন এর কি সম্পর্ক, না আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার। ভি এর সঙ্গে এন এর কি সম্পর্ক, ভি প্রপোর্শনাল টু 1/n। অতএব এইখানে দেখো আমি বলতে পারি টি প্রপোর্শনাল টু r/vn, কারণ কি 2π তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে আর এন এর মান আমি বসিয়ে দিলাম, আর এর মান বসিয়ে দিলাম এন স্কোয়ার, ভি এর মান বসিয়ে দিলাম কি হলো 1/n, তাহলে এন উপরে চলে গেল, তাহলে টি প্রপোর্শনাল টু এন কিউ। এন কিউ কে আমি উল্টো ভাবে আবার লিখলাম যে এন স্কোয়ার সমান যদি আর এন হয় তাহলে এন সমান আর এন টু দি পাওয়ার হাফ, অর্থাৎ টি প্রপোর্শনাল টু আর এন টু দি পাওয়ার 3/2 মানটা বসালেই পেয়ে যাবো। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। তোমরা ভিডিওটা পজ করে সমাধানটা তুলে নেবে। ওকে, 67 হয়ে গেল। 68 দেখো, হাইড্রোজেন পরমাণুর একটি চতুর্থ কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথ n = 4 থেকে প্রথম কক্ষপথ n = 1 এ স্থানান্তরিত হলে সর্বোচ্চ কটি ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী রেখা বা স্পেকট্রাল লাইন পাওয়া যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা বা এই রকমের একটা কোশ্চেন আমার সম্ভবত সেকেন্ড সিরিজে ছিল, অর্থাৎ পার্ট 2 তে। দেখো কতগুলো রেখা বর্ণালী পাওয়া যাবে। আমি এটা দুটো সমাধান বলেছিলাম, কিন্তু বলেছিলাম তোমরা যদি সূত্র মনে রাখতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড। সূত্র কি ছিল, n2 - n1 into n2 - n1 plus 1 divided by 2। এটা কি ছিল সূত্র, কোন কিসের সূত্র, না উচ্চতম শক্তি স্তরকে বলছি n2, নিম্নতম শক্তি স্তরকে বলছি n1। তাহলে কতগুলো রেখা বর্ণালী পাওয়া যাবে, তাহলে কতগুলো রেখা বর্ণালী পাওয়া যাবে তার সূত্র আছে n2 - n1 into n2 - n1 plus 1/2। তাহলে সূত্রে বসাও। এখন রেখা বর্ণালীর সংখ্যা সমান n2 এর মান হচ্ছে 4, n1 এর মান 1, 4 - 1 plus 1 divided by 2। তাহলে 3 × 4/2 কাটলে 2 সমান 6টি। ওকে, সূত্র মনে থাকলে কোশ্চেনটা একদম জিঙ্গালালা হয়ে যাবে, একদম খুব কুইকলি তোমরা করে ফেলতে পারবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এখন দেখো কোশ্চেন নাম্বার 69। হাইড্রোজেন পরমাণুর ভূমিস্থ স্তরে n = 1 এ শক্তি -13.6 eV হলে এর প্রথম উত্তেজিত শক্তি স্তরের শক্তি কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে শক্তির n-তম কক্ষপথে শক্তির সমীকরণ কি এসেছিল, n-তম কক্ষপথে শক্তির সমীকরণ সমান -13.6 eV ডিভাইডেড বাই n স্কয়ার। এটা হচ্ছে শর্ট ট্রিক। দেখবে তোমরা শক্তির সমীকরণে এই জিনিসটা এসেছিল যদি ইভি এককে আসে, En সমান -13.6 eV বাই n স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে n = 1 হলে E1 সমান কত হচ্ছে, E1 সমান -13.6 eV। কেন, n = 1। তাহলে E2 = কত হচ্ছে, E2 যদি বসাই তাহলে -13.6 ডিভাইডেড বাই 4, দ্যাট মিন্স 2 স্কয়ার মানে কত হচ্ছে 4 eV। দেখো এটা ভাগ করলে আসবে -4 × 3 = 3.51
ইভি। 3 কোন কোন কক্ষপথে বলছে? প্রথম উত্তেজিত। আচ্ছা, প্রথম উত্তেজিত স্তর মানে সেকেন্ড স্টেপ। আচ্ছা, একটু ভাগ করে দেখে নি। 3.4 আসবে সম্ভবত। 4 3 12 4 4 16 3.4 ইভি। হ্যাঁ, ঠিক আছে, -3.4 ইভি। তাহলে অপশন কোনটা? অপশন এটা। এখন যদি n = দ্বিতীয় উত্তেজিত শক্তি স্তরে বলতো বা সেকেন্ড এক্সাইটেড স্টেট, তাহলে n = 3 বসাতাম, তার মানে 13.6 ডিভাইডেড বাই 9 হতো। ওকে, চলো অপশন দেখে নিই। এ ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, চলো 70 নম্বর কোশ্চেনে আমরা শেষের দিকে চলে এসেছি। আর 5টা কোশ্চেন আছে, এটা হয়ে গেলে হাইড্রোজেন পরমাণুর কোন একটি কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি 3.4 ইভি হলে ওই কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি, এটা বহুবার বলেছি, গতিশক্তি যা হবে, কাইনেটিক এনার্জির মান যা হবে, মোট শক্তির মান সেটাই হবে, কিন্তু সাইনটা নেগেটিভ হবে। তার মানে কাইনেটিক এনার্জি যদি হয় 3.4, টোটাল শক্তি হবে -3.4। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। তাহলে কোশ্চেন 70 হয়ে গেল। কোশ্চেন 70 হয়ে গেল। চলো এইবার দেখো কোশ্চেন নাম্বার 71 কি বলছে। একটি হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ a0। একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ a0 হলে লিথিয়াম 2+ আয়নের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? এইটার মতো সোজা কোশ্চেন আছে, সেই একই সূত্র বারবার আসছে। দেখো কি বলছে, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ a0। আচ্ছা, কোন হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে n-তম কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইনটু n²/z। ঠিক আছে, কোথা থেকে এসেছে? না এই সমীকরণ থেকে। r সমান n², rn সমান n² h²/4π² mz²। ঠিক আছে, এই সূত্র থেকে এসেছে। তাহলে শুধু এনটা আর জেডটা ভেরিয়েবল টার্ম, তার জন্য এটাকে আমি বাইরে রেখে দিয়েছি। এখন বলেছে a0 হলে লিথিয়াম 2+, হাইড্রোজেনের যদি a0 হয় তাহলে লিথিয়াম 2+ আয়নের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে প্রথম কক্ষপথ মানে a0 × 1² লিথিয়ামের z মানে 3, অর্থাৎ rn সমান a0/3। দ্যাট মিন্স a0/3। তাহলে দেখো অপশন কি আসছে, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ a0 হলে লিথিয়াম 2+ আয়নের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? হ্যাঁ, একদম a0/3। অপশন হচ্ছে যে, দেখে নিই অ্যান্সার কি বলছে। অ্যান্সার বলছে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 72। 72 কি বলছে, একটি হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে, অর্থাৎ ইলেকট্রনকে n = 1 থেকে n = তে পাঠাতে সর্বনিম্ন কত শক্তির প্রয়োজন? না সর্বনিম্ন, এটা একদম মনে রেখে দেবে, 13.6 ইভি শক্তির প্রয়োজন। কোথায় থেকে এলো? আচ্ছা, প্রথম কক্ষপথের আবর্তনরত হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের মোট শক্তি কত? 13.6 ইভি। তাহলে টোটাল কত? 13.6 ইভি মাইনাস 13.6 ইভি। এবার আয়োনাইজেশন এনার্জি কাকে বলে? বা আয়নিত করতে গেলে এই ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে চলে যেতে হবে। অসীম দূরত্বে মানে নিউক্লিয়াস থেকে একদম অসীম দূরত্বে নিয়ে চলে যেতে যে পরিমাণ শক্তি। তাহলে দেখো এই ইলেকট্রনটা যদি আমার নিউক্লিয়াস দ্বারা, হাইড্রোজেনের নিউক্লিয়াস দ্বারা -13.6 ইভি শক্তি দিয়ে বাঁধা থাকে, তাহলে এটাকে বাদ করতে গেলে আমাকে +13.6 ইভি শক্তি দিতে হবে। তাহলে আয়োনাইজেশন এনথালপি বা আয়নিত করার শক্তি 13.6 ইভি দিতে হবে। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। চলো কম্পিউটারও বলছে অপশন এ। তাহলে কোশ্চেন নাম্বার 73 কি বলছে, বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ r এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হলে এর মধ্যে সম্পর্ক কি? এটা তো একবারে
সোজা কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং বোর আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এই তো ছিল সূত্র। এনতম কক্ষপথের ব্যাসার্ধ মুখ্য কোয়ান্টাম সঙ্গে কি রকম সম্পর্ক? মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার, আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তাহলে আর এন প্রপোর্শনাল টু বা আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার। ব্যাস, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অপশন বিটা সঠিক আনসার। চলো কোশ্চেন নাম্বার 74 কি বলছে দেখো। কোশ্চেন গুলো আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে ভিডিওটাকে ছোট করার জন্য। বেশি বড় ভিডিও হলে তোমাদের সময় নষ্ট হবে। আমি চেষ্টা করছি যত কুইক প্রত্যেকটা কোশ্চেনের সমাধান করা যায়, প্লাস যত কুইক ভিডিওটা শেষ করা যায়। এইবার দেখো, তোমরা যখন ক্লাসগুলো করবে, যখন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে কোশ্চেন একটু আমি দুবার বলছি বা এ হচ্ছে, তখন দরকার হলে স্পিডটা বাড়িয়ে দেবে বা স্পিডটা বাড়িয়ে ভিডিওটা তোমরা দেখবে, মানে 1.5 করে দিয়ে স্পিডটা তোমরা ভিডিওটা দেখবে। তাতে কি হবে? তোমাদের সময় একটু বাঁচবে। এবার যেখানে মনে হচ্ছে যে আমি মানে ক্যালকুলেশন করাচ্ছি বা বুঝতে অসুবিধা হচ্ছে, সেখানটাই স্লো করে দেবে অথবা পজ করে করে দেখে নেবে। ঠিক আছে, তোমাদের সময় তোমাকে বাঁচাতে হবে। আমি চেষ্টা করব যত ভিডিওটা শর্ট করা যায়, কারণ সত্যি কথা বলতে কি একটা 1 ঘন্টার ভিডিও যদি আমি পোস্ট করি, তোমাদের দেখতে সেটা কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। কারণ তোমরা নোট নেবে, কি আরো বেশিও লেগে যেতে পারে। তোমরা নোট নেবে, যেখানে বুঝতে পারছো না আবার রিক্যাপিচুলেট করে দেখবে, ব্যাকে গিয়ে দেখবে। ঠিক আছে, তো সেই জন্য কি হচ্ছে, আমি চেষ্টা করছি যতটা কমে বা যতটা তাড়াতাড়ি ভিডিওটা শেষ করা যায়। চলো তাহলে বলছে 74 নম্বর কোশ্চেন, ধাতব পৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রন নিঃসরণ ঘটানোর জন্য আপতিত আলোক রশ্মির একটি ন্যূনতম কি থাকবে। আচ্ছা, এইটা একটা যদি ধাতব সারফেস হয়, সূর্য থেকে আগত আলোক রশ্মি এসে কি করবে, এখান থেকে ইলেকট্রন নিঃসরণ করবে। এটাকে কি বলে? ফটো ইলেকট্রিক এফেক্ট। অর্থাৎ আলোর সাহায্যে যখন কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয় তাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার আমরা কি বলেছি, দেখেছি ফটো ইলেকট্রিক এফেক্টে একটা ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে ওই ধাতব পাতের উপরে পড়লে তবেই আমাদের ইলেকট্রন নির্গত হয়। কারণ আমরা জানি যে শক্তিটা লাগবে একটা ইলেকট্রন থেকে, সেই শক্তির সমীকরণ কি? E=h নিউ। অর্থাৎ এইচটা যদি কনস্ট্যান্ট হয়, নিউ এর মান যদি একটা নির্দিষ্ট হয়, তবেই সেই শক্তিটা পড়লে আমাদের কি হবে? ইলেকট্রন নির্গত হবে। এই যে ফ্রিকোয়েন্সিকে বলে সূচনা কম্পাঙ্ক, বাংলায় সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি μ0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে একটা নির্দিষ্ট বা একটা ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন হয়, যে কম্পাঙ্কের আলো পড়লে তবেই আমাদের আলো মানে সারফেস বা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন ইজেকশন হবে। ওকে, চলো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে যে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কোনটির সমানুপাতিক হয়? খুব ভালো কোশ্চেন। আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কোনটির সমানুপাতিক হয়? আপতিত আলোক রশ্মির দৈর্ঘ্য? না। আপতিত আলোক রশ্মির তীব্রতা? না। আলোক রশ্মির কম্পাঙ্ক? না আলোক রশ্মির গতিবেগ? তাহলে অপশন এ, এই অপশন সি, আলোক রশ্মির কম্পাঙ্ক। ঠিক আছে, গতিশক্তি কার উপর নির্ভর করে? না, গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান কি হয় না এইচ নিউ, অর্থাৎ যে আলোটা পড়ছে তার মোট শক্তি E=h নিউ মাইনাস এইচ নিউ 0। তাহলে দেখো, আলোর কম্পাঙ্ক যত বেশি হবে, এই নিউ এর পরিমাণ বেশি যত হবে,
তত কাইনেটিক এনার্জি বাড়বে। কারণ কি, এইচ নিউ জিরো ফিক্সড, প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে তার সূচনা কম্পাঙ্ক নির্দিষ্ট, তাহলে এইচ ইন্টু নিউ জিরো এই ভ্যালুটা ফিক্সড, তাহলে যত নিউর পরিমাণ বাড়বে অর্থাৎ আলোক রশ্মির কম্পাঙ্ক যত বাড়বে তার গতিশক্তি তত বৃদ্ধি পাবে, অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক দেখো, একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক সর্বদাই নির্দিষ্ট হয়। তাহলে দেখো অপশন কি বলছে, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। তাহলে দেখো আমরা 3টে পার্ট কিন্তু আজকে কমপ্লিট করে ফেললাম, আর একটা পার্ট অর্থাৎ পার্ট 4 খুব শীঘ্রই চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের যদি এইগুলো ভালো লেগে থাকে, কোশ্চেন বা কোশ্চেনের সমাধান যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট তো করবেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। এইবার দেখো আমি ছোট দুটো কথা বলি, যে এই যে চ্যানেল সাবস্ক্রাইব করবে এ করবে, এটা কিন্তু মানে সত্যি কথাই বলতে কি যে অনেক টাকা ইনকাম হবে বা এইসবের জন্য কিছু ব্যাপার নয়। পড়াতে ভালো লাগে তাই পড়াচ্ছি। এই কোশ্চেন গুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে আমাদের মানে আমার থেকে খুশি কেউ হবে না। আমার যারা অফলাইনে স্টুডেন্ট আছে, ঠিক আছে, আমার যারা অফলাইনে স্টুডেন্ট আছে তাদের আমি দুদিন করে পড়িয়েও কোশ্চেন প্র্যাকটিস করাতে মানে আমার সময় হচ্ছে না, তার জন্য আমি কি করছি, রাত্রে রাত্রে করে এই ভিডিওগুলো বানাচ্ছি, যাতে করে তারা কি হয় না বাড়িতে বসে কোশ্চেন গুলো করে নিতে পারে। এইবার তোমরা যারা আছো আমার অনলাইনে ক্লাস করো বা অফলাইনে যারা ক্লাস করো, তারাও কিন্তু এই কোশ্চেন গুলো দেখে আশা করি উপকৃত হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের সমাধান করে দেওয়া আছে। তাহলে প্রথমে তোমরা চেষ্টা করবে, তারপরে আমার সমাধান দেখবে ভিডিওটা পজ করে। এইবার যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9126346443, এই নাম্বারে তোমরা জানাতে কিন্তু ভুলবে না। অবশ্যই মেসেজ করবে, কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে মানে তোমাদের কোশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে বা ভিডিও অস্পষ্ট হচ্ছে তাহলেও আমাকে কিন্তু জানাবে। আজকে এই পর্যন্ত থাকলো, পরের একটা খুব তাড়াতাড়ি আমরা পার্ট 4 নিয়ে আসবো। অন্যদিকে আমাদের দেখো পর্যায় সারণীর সিরিজ চলছে, অর্থাৎ পর্যায় সারণীর থিওরি ক্লাস চলছে, 2টো ক্লাস হয়েছে, পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, অতএব আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবে, চলো।